তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা পরিবেশ বিজ্ঞানের মূল ধারণা অর্থাৎ বেসিক কনসেপ্ট অফ ইভিএস। তো তোমরা জানো এই টপিকটা কিন্তু সিলেবাসে রয়েছে তোমাদের প্রাইমারি টেটের। তো আমরা এই টপিকটা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করবো, যেগুলো তোমাদের আপকামিং প্রাইমারি টেট এক্সামের জন্য খুবই কাজে লাগবে। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং যদি কথা বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করতে পারো। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো দেখো, প্রথম প্রশ্ন কী হচ্ছে, এনভায়রনমেন্ট শব্দটি এসেছে কোন শব্দ থেকে? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে ফরাসি শব্দ থেকে, অপশান খ সঠিক উত্তর। তো এনভায়রনমেন্ট শব্দটি উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? সেটা হচ্ছে এনভিরোর, অপশান খ নাকি অপশান ক এন ভার্নর? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে এন ভার্নর। এনভায়রনমেন্ট শব্দটির অর্থ হচ্ছে কি? তো বন্ধুরা, সেটা হচ্ছে ঘিরে ধরা বা বেষ্টিত করা। পরিবেশ বিজ্ঞান হলো একটা বিষয় নাকি একটা পদ্ধতি? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে, তো সেটা হচ্ছে এটা একটা পদ্ধতি। নেক্সট, পরিবেশ বিজ্ঞান শিক্ষার মাধ্যমে ব্যক্তির উন্নয়নের সঙ্গে যুক্ত হয়। তো এখানে আমাদের যেটা সঠিক সেটা হচ্ছে জাতীয় উন্নয়ন। প্রকৃতি বলতে বোঝায় আমাদের চারপাশের কি? তো প্রকৃতি বলতে আমাদের বোঝায় আমাদের এই চারপাশের প্রাকৃতিক সম্পদকেই আমরা কিন্তু প্রকৃত বলে থাকি। নেক্সট, পরিবেশ শিক্ষার বৈশিষ্ট্য প্রথম তালিকাভুক্ত করা হয় কত খ্রিস্টাব্দে? তো এখানে আমাদের যেটা সঠিক সেটা হচ্ছে 1977 খ্রিস্টাব্দে কনফারেন্স। কোন পরিবেশ বিজ্ঞানের 25টি বৈশিষ্ট্য তুলে ধরেছে? তো সেটা হচ্ছে হার্ট। শিশুর ব্যক্তিত্ব গঠনে সহায়তা করে, তো সেটা হচ্ছে বংশগতি প্রাপ্ত ক্ষমতা। দেখো, এখানে ব্যক্তিত্ব বলে দিয়েছে, তাই জন্য আমাদের বংশগতি বললাম। যদি না, তো আমাদের এই বংশগতি পরিবেশ দুটো মিলে কিন্তু বিকাশ আমাদের হয়। তোমরা এটা সকলে জানো, আমি তোমাদেরকে বলে দিয়েছি আমাদের এই চ্যানেলে। পশু আমাদের পরিবেশের গুরুত্বপূর্ণ কি একটা প্রাণী, নাকি জৈবিক উপাদান, নাকি পরিবেশের উপাদান? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে জৈবিক উপাদান, অপশান খ সঠিক উত্তর। ডিজেল পেট্রোল থেকে পরিবেশে মেশে কি? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এইবারের টাইটের জন্য। তো সেটা তোমরা সকলে জানো, সীসা। এসি ফ্রিজ ব্যবহারের ফলে পরিবেশের যোগ হয় কি? তোমরা এটা সকলে জানো, সিএফসি। এই সিএফসি অর্থাৎ এইসবের জন্য আমাদের যে একটা প্রোটোকল হয়েছিল, অর্থাৎ মন্ট্রিল প্রোটোকল, তোমরা সকলে জানো। ওজোন স্তর ছিদ্র হয়ে পৃথিবীতে আসে কোন রশ্মি? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে সূর্যের অতিবেগুনি রশ্মি। ক্যান্সার রোগের অন্যতম কারণ হচ্ছে কোনটি? তো সেটা হচ্ছে অতিবেগুনি রশ্মি। নেক্সট, হাত পায়ে যে কালো দাগের সৃষ্টি হয়, অর্থাৎ যাকে আমরা ব্ল্যাকফুট ডিজিট বলি, এটা কিন্তু 2022 সালে প্রাইমারি টেটে এসেছিল। তো সেটা সৃষ্টির যে কারণ সেটা হচ্ছে কি? আর্সেনিক। পরিবেশকে আমরা কয় ভাগে ভাগ করি? তোমরা জানো এটা দুই ভাগে ভাগ করে থাকি। যৌন বিস্ফোরণ হলো কি? তো বন্ধুরা, এটা একটা সামাজিক দূষণ। সর্দি কাশি এটা কিন্তু বায়ুবাহিত রোগ। জলবাহিত রোগ সেটা হচ্ছে হেপাটাইটিস। তারপরের আমরা যে প্রশ্ন আছে সেটা দেখব, পরিবেশগত সমস্যা। তো সেটা কী কী হবে? পরিবেশের উন্নতি বাধা দেয় এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে। এই দুটো ঠিক, অপশান গ এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট, আমাদের 21 নম্বর যে প্রশ্নটি আছে সেটা দেখো কি আছে। ভারতের পরিবেশগত সমস্যাগুলির মধ্যে প্রধান হচ্ছে কোন সমস্যাটা? তো প্রধান যদি বলতে হয় তাহলে অবশ্যই আমরা কিন্তু এখানে জনসংখ্যার বৃদ্ধিজনিত সমস্যাকে আমরা বলবো। কোন দেশে অর্থনীতির শিরদাঁড় কাকে বলে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। শিরদাঁড় বলা হয় কাকে? তো সেটা হচ্ছে অরণ্যকে আমরা বলে থাকি। নেক্সট, বায়ুতে সীসা মেশে বায়ুকে দূষিত করে। এই সীসা বায়ুতে মেশে এটা মোটর গাড়ি ধোয়া থেকেই হয়। বিশ্বের উষ্ণতা বৃদ্ধির ফলে হিমবাহ গলে সমুদ্রের জল স্ফীত হচ্ছে। এর ফলে অনেক দেশে সমুদ্রের তলায় চলে যাওয়ার যে সম্ভাবনাটা আছে, এরকম একটি দেশ হলো কোনটি? তো সেটা হচ্ছে মালয়েশিয়া। নেক্সট, একজন প্রাপ্তবয়স্ক মানুষকে শ্বাসকার্যের প্রয়োজনে বায়ু গ্রহণ করতে হয় গড়ে প্রতিদিনে কত কিলোগ্রাম? তো এখানে আমাদের যেটা সঠিক হবে সেটা হচ্ছে 14 কিলোগ্রাম। প্রাথমিক বায়ু দূষকের অন্যতম কারণ কি? সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এর ফলে কিন্তু আমাদের কি অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে। বায়ু দূষকের অন্যতম প্রাকৃতিক উৎস হলো কোনটি? তো বন্ধুরা, সেটা হচ্ছে ধুলো। এটা প্রাকৃতিক উৎস বলতে পারো। শিল্প কারখানা থেকে নির্গত ও গ্যাসীয় একটি বায়ু দূষক হচ্ছে কোনটি? তো সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ। বায়ু দূষকের গ্রাহ্য উৎস কোনটি? তো সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি সমূহ। নেক্সট,
বায়ু দূষণের কৃষি উৎস কোনটি? তো কৃষি বলছে, তাহলে আমাদের সঠিক হবে এখানে কৃষিতে ব্যবহৃত কীটনাশক। কার্বন মনোক্সাইড গ্যাস বাতাসে মিশলে জনস্বাস্থ্যের কী ক্ষতি হবে? অবশ্যই শ্বাসকষ্ট হবে, একেবারে সিম্পল। অ্যাসিড বৃষ্টিতে কোন গ্যাস দায়ী? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা তোমরা সকলে জানো, সালফার ডাইঅক্সাইড, যাকে আমরা SO2 সংকেতে লিখে থাকি। ফুসফুস সংক্রান্ত বিভিন্ন ব্যাধির সৃষ্টি করে কোন গ্যাস? তো সেটা হচ্ছে নাইট্রোজেন অক্সাইড সমূহ। ক্লোরিন আমাদের শরীরে কি ক্ষতি করে? তো চোখের রোগ, কনজাংটিভাইটিস ক্ষতি করে। ফুসফুসে ক্যান্সারের জন্য দায়ী যে গ্যাসটি, সেটা হচ্ছে ওজোন। সিলিকোসিস রোগের জন্য যে দায়ী, সেটা হচ্ছে সিলিকা। তারপরে যে আমাদের যে প্রশ্নটি আছে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, আসবেস্টোসিস রোগ হল কোন শিল্প কর্মরত ব্যক্তিদের এই রোগটা হয়ে থাকে? তো এখানে আমাদের যেটা সঠিক সেটা হচ্ছে আসবেস্টোসিস শিল্পে কাজ করলে। তেজস্ক্রিয় দূষণের শিকার হন কারা? অর্থাৎ যারা এক্স রে মেশিন চালানো বা রেডিওথেরাপি বিভাগে যারা কাজ করেন। ধোঁয়াশা কি? তো এটা হচ্ছে ধোঁয়া এবং কুয়াশার মিশ্রণ। অ্যাসিড বৃষ্টির ফলে আমাদের দেশে বিখ্যাত যেসব সৈধ ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে কোনটি? সেটা তোমরা সকলেই জানো, তাজমহল। এটা অ্যাসিড বৃষ্টির জন্য হয়ে থাকে। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির প্রত্যক্ষ ফলাফল হলো কোনটি? তো সেটা হচ্ছে এখানে আমাদের সঠিক, সেটা হচ্ছে বায়ুর তাপমাত্রা বেড়ে যায়। গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে প্রধান হচ্ছে কোনটি? তো সেই প্রধান যেটা, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। অপশন ঘ সঠিক উত্তর। এইরকম প্রশ্ন কিন্তু 2022 সালে এসেছিল। বনভূমি পুড়িয়ে দিয়ে কৃষি জমি ব্যবহার করাকে আমরা কী বলবো? সেটাকে আমরা জুম চাষ বলে থাকি। মিথেন মূলত ধান খেতে আমরা দেখতে পাই। CFC রেফ্রিজারেটর অ্যাসিড এসি থেকে হয়ে থাকে। সমুদ্রে 25 মিটার গভীরতা ফাইটোপ্লাঙ্কটন ও জুম প্লাঙ্কটন বৃদ্ধির মারাত্মকভাবে ব্যবহৃত হয়, যার কারণে কি হয়ে থাকে? UVB রশ্মি। আমাদের চোখে ছানি পড়তে পারে কোন রশ্মির প্রভাবে? সেটা হচ্ছে অতিবেগুনি রশ্মির প্রভাবে পড়তে পারে। চামড়ার ক্যান্সার বেশি দেখা যায় ক্রান্তীয় অঞ্চলের মানুষদেরই বেশি দেখতে পায়। মেলানোমা, এটা কিন্তু ক্লাস 5-এর বইয়ে রয়েছে। তো এটা চামড়ার রোগ হচ্ছে। এই মেলানোমের ফলেই কিন্তু আমাদের কী হয়ে থাকে? কেউ ফর্সা, কেউ কালো হয়ে থাকে। ওজোন হল তৈরির জন্য মূলত দায়ী কে? তো ওজোন হল তৈরির জন্য যে মূলত দায়ী, সেটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন নামক যৌগ। সারা পৃথিবীর ব্যবহৃত CFC যৌগগুলির প্রায় 29% ব্যবহৃত হয় কোথায়? তো সেটা হচ্ছে চীনে। দেখো এই প্রশ্নটি, মন্ট্রিল প্রোটোকল যেটা আমাদের হয়েছিল 1987 খ্রিস্টাব্দে 16 ডিসেম্বর, এটা কি বিষয় হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হচ্ছে ওজোন হ্রাসকারী বস্তুসমূহের ব্যবহার নিয়ন্ত্রণের বিষয়ে। অর্থাৎ এই ওজোন যে স্তরটিকে আমাদের ক্ষতিগ্রস্ত করছে, হ্যাঁ, CFC বলতে পারো, বিভিন্ন যে গ্যাসগুলো আছে, তার জন্যে কিন্তু এই মন্ট্রিল প্রোটোকলটি হয়েছিল। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এইখানে তোমাদের অনেক কিছু প্রশ্ন আসতে পারে, যেমন ধরো বলবে যে মন্ট্রিল প্রোটোকলটা কত সালে হয়েছিল? তো 1987 সালে হয়েছিল। এবার বলতে পারো ওজোন গ্যাস হ্রাসকারী বস্তুসমূহের ব্যবহারের নিয়ন্ত্রণের বিষয়ে কোন প্রোটোকলটি হয়েছিল? তোমরা বলবে মন্ট্রিল প্রোটোকল হয়েছিল। তো আজকে এখান পর্যন্তই থাক। এরপরে যে তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু সিলেবাসের মধ্যে রয়েছে, এটা পরের ভিডিওতে আলোচনা করব, অবশ্যই সেই ভিডিওটা দেখবে। তো বন্ধুরা আজকে এখান পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা ভিডিওটা শেষ